আসসালামু আলাইকুম। কানাডার ইমিগ্রেশনে একটা নতুন আইন পাশ হয়েছে, বিল C-12। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন। এই নতুন আইনটা নিয়ে আজকের আলোচনা, এবং এই আইনটাতে আমরা দেখতে পাচ্ছি যে 4টি মূল বিষয়ের উপরে আসলে পরিবর্তন আনা হয়েছে। এক নম্বর হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটাতে পরিবর্তন এসেছে। 2 নম্বর হচ্ছে অ্যাসাইলাম প্রসেসটাকে আরেকটু স্ট্রিমলাইন্ড এবং আরেকটু মডার্নাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে IRCCর নিজেদের ডিপার্টমেন্টের মধ্যে অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন শেয়ার করাটা আরেকটু সহজ করা হয়েছে। এবং 4 নম্বর হচ্ছে ইমিগ্রেশনের বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টেশনের উপরে অথরিটি রিলেটেড একটা পরিবর্তন এসেছে। প্রথম যেই নিয়মটা, যেটা অ্যাসাইলাম ক্লেম করার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট রিলেটেড, কে অ্যাসাইলাম ক্লেমের সমস্ত অ্যাপ্লিকেশনই রেফারেল পাবে না। IRB, আপনারা জানেন, ইমিগ্রেশন এন্ড রিফিউজি বোর্ডের কাছে রেফার হতে হয় অ্যাপ্লিকেশনটা। IRB আসলে মূলত ডিসিশন নেয়। আসলে দুইটা ডেট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 2025-এর জুনের 3 তারিখের পরে যারা অ্যাসাইলাম ক্লেম করেছে তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য। 2 নম্বর ডেটটা হচ্ছে 2020-এর জুনের 24 তারিখ। এই ডেটের পরে যারা কানাডাতে প্রথমবারের মতন ল্যান্ড করেছে এবং তারা যে কোনো একটা স্টেটাসে ছিল এবং 1 বছর ল্যান্ড করার 1 বছর পরে, অর্থাৎ যারা 2020-এর জুনের 24 তারিখ বা তার পরে ল্যান্ড করেছে, তারপরে 1 বছর কানাডাতে থেকেছে এবং তারপরে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছে, তাদের অ্যাপ্লিকেশনটা এখন আর গ্রহণ করা হবে না। এটা একটা রুল। আর দ্বিতীয় রুলটা হচ্ছে ইউএস আর কানাডার মধ্যে তো অনেকগুলো ল্যান্ড বর্ডার আছে, তাই না? কেউ যদি ইউএস আর কানাডার বর্ডার দিয়ে পোর্ট অফ এন্ট্রি ছাড়া অন্যান্য বর্ডার দিয়ে ঢোকে কানাডাতে এবং ঢোকার 14 দিন পরে অ্যাসাইলাম ক্লেম করে, তাহলে তাদের কেসটাও IRB-তে রেফার্ড হবে না। এই পরিবর্তনটার মূল কারণ হচ্ছে যাতে করে ইমিগ্রেশনের উপরে চাপ কম হয়। অ্যাসাইলামের এই রাউটটাকে কেউ যেন এটা একটা রেগুলার প্যাথওয়ে টু ইমিগ্রেশন না চিন্তা করে, সেটার জন্যই মূলত এই নিয়মটা বলবৎ করা হচ্ছে। দ্বিতীয় চেঞ্জ হচ্ছে যে অ্যাসাইলাম ক্লেম করার যে সিস্টেমটা এবং প্রসেসিং এর যে পুরো সিস্টেম, এটাকে মডার্নাইজ করা হবে, এটাকে আরো স্ট্রিমলাইন্ড করা হবে। কেউ যদি অ্যাসাইলাম ক্লেম করার পরবর্তীতে আবার নিজের দেশে ব্যাক করে, তাহলে তার কেসটাকে অ্যাবান্ডন ঘোষণা করা হবে এবং তারটা নিয়ে আর পরবর্তীতে কাজ করা হবে না। এছাড়া ইনঅ্যাক্টিভ কেসগুলোকে রিমুভ করা হবে, ডুপ্লিকেট কোয়েশ্চেন বিভিন্ন ফর্মে এগুলো রিমুভ করা হবে, যাতে করে প্রসেসটা মোর স্ট্রিমলাইন্ড হয়, অ্যাপ্লিকেন্টের জন্য বোঝা সহজ হয় এবং প্রসেস করার জন্য অফিসারদেরও এটা যেন সহজ হয়। 3 নম্বর আপডেট হচ্ছে IRCC এখন বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, IRCCর তো সব ভিসা অফিসেই সবসময় সব প্রসেসিং হয় না। আপনারা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন ইনসাইড কানাডা, আপনারা জানেন যে IRCC TRV-র জন্য একটা প্রসেসিং অফিস আছে, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশনের জন্য আলাদা প্রসেসিং সেন্টার আছে, আবার PR এর অ্যাপ্লিকেশনের জন্য বা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। তো এই যে অফিসগুলো, এই যে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, ইভেন প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টগুলো থাকে, টেরিটোরিয়াল গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টগুলো থাকে, এদের নিজেদের মধ্যে একটা অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন শেয়ার করাটা এখন অপেক্ষাকৃত সহজ হবে। তাতে করে সুবিধা হবে যে কেউ একজন যদি PR এর আবেদন করে, তাহলে তার সিটিজেনশিপের আবেদনের সময় এই PR এর ফাইল বা ইনফরমেশনগুলো অলরেডি ওই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের অফিসে এটা চলে যাবে। সো ইনফরমেশনগুলো ভিসা অফিসারের কাছে অ্যাক্সেসিবল থাকছে। একটা জিনিস হচ্ছে এই শেয়ার করাটা যে উন্মুক্ত, যে কোনো অফিস যে কোনো ইনফরমেশন একটা অ্যাপ্লিকেন্টে শেয়ার করে দিবে, সেটা না। 1 হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে, 2 হচ্ছে দেশের মধ্যে। বাইরে, কানাডার বাইরে অন্যান্য কোনো দেশের সাথে কোনো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যদি কোনো ইনফরমেশন শেয়ার করতে চায়, তাহলে তার জন্য IRCCর পারমিশন লাগবে। 4 নম্বর এবং খুব বড় পরিবর্তন হচ্ছে গভর্নমেন্ট অফ কানাডা এখন লার্জ স্কেলে বেশ কিছু ইমিগ্রেশন ডকুমেন্টেশনে চেঞ্জ আনতে পারে, সাসপেন্ড করতে পারে, ইভেন যে কোনো অ্যাপ্লিকেশন ইনটেক পজ করতে পারে। সো এটার জন্য, এটা যে কোনো কারণে উইমজিক্যালি করবে না বা করা যাবে না। এটার জন্য গ্রাউন্ডগুলো হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এই পাবলিক ইন্টারেস্টের মধ্যে আপনারা নিউজে যদি দেখেন, ফ্রড আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এরর আছে, পাবলিক হেলথ আছে, পাবলিক সেফটি আছে এবং ন্যাশনাল সিকিউরিটি আছে। এইগুলোর কোনোটাতে এফেক্ট করছে বা এইগুলো কোনোটা নেগেটিভলি ইম্প্যাক্ট হচ্ছে, এইরকম ক্ষেত্রে যে কোনো পারমিট বা ভিসাকে ওরা সাসপেন্ড করতে পারবে, চেঞ্জ করতে পারবে, ক্যান্সেলও করতে পারবে। এছাড়া লার্জ স্কেলে কোনো পরিবর্তন আনতে চাইলে সেটার জন্য IRCCর গভর্নর ইন কাউন্সিলের অ্যাপ্রুভাল লাগবে। বেসিক্যালি এই 4টাই হচ্ছে মূল পয়েন্ট বিল C-12-এর, এবং এটার মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে কানাডা অনেক ইমিগ্রেশন সিস্টেমটাকে আরেকটু অর্গানাইজড করছে, লুপ হোলগুলোকে ক্লোজ করার চেষ্টা করছে। ফিউচার অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের জন্য রুলস, টাইমলাইন্স, কমপ্লায়েন্স এখন আগের চাইতে আরও বেশি ইম্পর্টেন্ট এবং খুব বুঝে ডকুমেন্টেশন সাবমিট করতে হবে। আমি একটা কথা একটা অ্যাপ্লিকেশনে বললাম, পরের অ্যাপ্লিকেশনে আমি
আমার হিস্ট্রি চেঞ্জ করতে চাইলাম, এই জাতীয় কাজগুলো এখন অনেক বেশি রিস্কি হবে, বিকজ ইনফরমেশনগুলো শেয়ার্ড হবে বিটুইন ডিপার্টমেন্টস। সেই জন্য এখন যারা নতুন অ্যাপ্লিক্যান্ট, যাদের চিন্তা করছেন কানাডাতে যে কোনো পারমিটেই আসার জন্য, তাদের জন্য এখন রুলস জানা, টাইম লাইনগুলোকে মাথায় রাখা এবং কমপ্লায়েন্স মেনটেন করাটা খুবই গুরুত্ব। আর কানাডার ইমিগ্রেশন নিয়ে আপনার যে কোনো প্রশ্ন, স্ট্র্যাটেজি বা প্ল্যান নিয়ে আপনি যদি আলোচনা করতে চান, ফিল ফ্রি টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট সেশন উইথ মি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।